নমস্কার, আমাদের নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। এবারের পর্বগুলো ভিয়েতনামকে নিয়ে, আর এই পর্ব শুরু হচ্ছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে। উত্তরের পার্বত্য অঞ্চল সংলগ্ন শহর এটি। চিপেস্ট অ্যান্ড দ্য সেফেস্ট কান্ট্রি হিসেবে খুব দ্রুত জায়গা করে নিচ্ছে এই দেশটা। প্রাকৃতিক সৌন্দর্য, পুরনো আর নতুন স্থাপত্য শিল্পকলার আকর্ষণ টুরিস্টদের মুগ্ধ করে রাখবে। জনগণের আতিথেয়তা এবং রন্ধনপটুতা পর্যটকদের মুখে হাসি ফোটানোর জন্য সদা সচেষ্ট। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, যানবাহন সহজলভ্য এবং ব্যয়বহুল নয়। তবে দেশটির আকার লম্বালম্বি হওয়ার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে একটু বেশি সময় লাগে। আমরা ভিয়েতনামকে 6টা ভাগে ভাগ করে আমাদের পর্বগুলিতে দেখাবো। তার আগে আমরা একটা ইন্ট্রো পোস্ট করেছি, সেটা দেখলে আপনারা ভিয়েতনাম ট্রাভেল সম্বন্ধে একটা আইডিয়া পাবেন। গুড মর্নিং ফ্রম হানয়, ভিয়েতনামের রাজধানী হ্যানয়। এখন হ্যানয় এসে গেছি। দিল্লি থেকে রাত্রির 12টার সময় ফ্লাইট ছিল, আর এখানে এসে পৌঁছেছি। এদের টাইম প্রায় এখন 6টা বাজে। ইমিগ্রেশন হয়ে গেছে। টাইম ডিফারেন্স 1.5 ঘন্টা, মানে দিল্লিতে এখন হিসেব মতো 4:30 বাজে, আমাদের কলকাতাতেও তাই। হানয়ের ইমিগ্রেশনে কোনো টাইম লাগেনি। আজকাল ইমিগ্রেশনে কোনো জায়গাতেই খুব একটা সময় লাগে না, কারণ ই ভিসা হয়ে গেছে এবং হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এত তাড়াতাড়ি ইমিগ্রেশন হয়ে গেছে যে এখন ব্যাগ আসা ডিলেড হয়ে গেছে। গুড মর্নিং। By the way, I have to ask your name. My name? Yeah, My name is Elena. Elena. Oh, very good, very good, Oh, I forgot. very good name. এয়ারপোর্ট থেকে সোজা চলে এসেছি হোটেলে। ছোট্ট হোটেল হলেও ট্যুরিস্ট আউটলুক মনে রাখার মতো। আমার চেক ইন টাইম হয়নি, তাই আমাকে একজন ক্রু দিয়েছেন আশেপাশের ঘোরার গাইড হিসেবে। ওর নাম রোজেন, হোটেল ম্যানেজমেন্ট পড়ে আর পার্ট টাইম জব করে। তাই ওর সঙ্গে বেরিয়ে পড়েছি আশেপাশের শহরে টহল দিতে। Yogurt. Yeah, yogurt. Coffee. Yeah. Coffee with yogurt. Yeah, yogurt with coffee. Okay, I'll definitely try that. Okay, so you want to like yogurt coffee? Yeah, yogurt coffee. Okay. কফির যে কত রকম ভ্যারাইটি হয়, ও খাচ্ছে একটা এগ দিয়ে কফি, মানে ডিম দিয়ে কফি, আর আমি খাচ্ছি একটা দই দিয়ে কফি, ইয়োগার্ট কফি। দেখা যাক কি দাঁড়ায়। This is egg coffee, Egg and coffee this for is the you. yogurt coffee for Oh, you. great. এসে গেছে এগ কফি আর ইয়োগার্ট কফি। Yeah. They have to put it in the hot water because Okay. like if it's cold, Okay. the egg will smell like toys in English. এটাকে গরম জলের মধ্যে রাখা হয়েছে, শেপটা এগের ভালো থাকে। This is yogurt coffee. ওকে ওকে, ক্যারি অন রোজেন। তো রোজেন আমাকে 1 স্পুন দিল। এটা একটা কাস্টার্ডের মতো খেতে, এতে খারাপ লাগে না। আমার হোটেলের পাশেই আছে ডং সুং মার্কেট। যে কোনো সাউথ এশিয়ান মার্কেট ছবি তোলার আদর্শ জায়গা, তাই এই ধরনের মার্কেট আমি মিস করি না। অনেক বৈচিত্র্য থাকে এই ধরনের মার্কেটে। এখানে আমার সঙ্গে রোজেনও আছে। ও আমাকে একটু ডেসক্রাইব করছে কি কি নতুন জিনিস পাওয়া যায় আর কিভাবে সেগুলো ওরা ব্যবহার করে। It's like Buddha hand. We Ah, call Buddha it in hand. Vietnam Buddha hand. Buddha hand. It's a vegetables. Is it a type of capsicum? It's like a grape. Oh, grape, It's sorry. like grape, you know. Grape. Okay. Then it's like a fruit. Yeah, no, Okay. we can't eat that. I never tried that before. Okay. মার্কেট থেকে এবার চলে এসেছি একদম সিটি সেন্টারে।
এখানেই পাবো হপ অন হপ অফ বাস, যেটা ধরে ভিয়েতনামের শহরটা একটু বার্ডস আই ভিউ নেব। দোতলা বাসগুলোর ওপরে বসলে সিটির বিভিন্ন জায়গাগুলো, শহরের বিভিন্ন আনাচে কানাচে খুব সুন্দরভাবে দেখা যায় আর ছবি তোলা যায়। আর যদি হাতে কম সময় থাকে তাহলে এই বাস জায়গা সম্বন্ধে একটা ধারণা পাওয়ার জন্য আদর্শ। এই বাস শুরু হয় হোয়ান কিম লেক থেকে, যেটা শহরের একদম কেন্দ্রস্থলে অবস্থিত। আবার এই বাসের শেষও হয় হোয়ান কিম লেকে। হোয়ান কিম লেকে এখন ফিরে এসেছি, তো পাশেই এদের বিখ্যাত খাবার বান মি বিক্রি হচ্ছে। তো আমিও একটু টেস্ট করার জন্যে দোকানের মধ্যে ঢুকে পড়েছি। বান মি অনেকটা আমাদের রোলের মতো, তবে এদের ওপরের ভাগটা পরোটা নয়, কারণ এখানে একটা সময় ফ্রেঞ্চ কলোনি ছিল। আর ফ্রেঞ্চদের ব্রেডের মধ্যে সবচেয়ে বড় যেটা এবং সবচেয়ে বিখ্যাত যেটা, সেটা হচ্ছে ব্যাগেট। এই ব্যাগেটের মধ্যে বিভিন্ন রকম ফিলিং আর স্যালাড ভরে মানুষকে দেওয়া হয়। আর এটা একটা বিখ্যাত স্ন্যাক্স বলতে পারেন। এটার দাম হচ্ছে আমাদের টাকায় 80-90 টাকার মতো আর কি। স্ন্যাকিং করে ঢুকে পড়েছি হোয়ান কিএম লেকে। এটা হ্যানয়ের একদম কেন্দ্রস্থলে। এটা ফ্রেশ ওয়াটার লেক। এর মধ্যে রয়েছে নক সন টেম্পল, আর এই মন্দির আর লেককে ঘিরে রয়েছে এক পৌরাণিক কাহিনী। একদিন এখানকার রাজা লি থাই টো লেকে নৌকোবিহার করছিলেন। জলের মধ্যে থেকে বেরিয়ে আসে এক কচ্ছপ, যিনি দাবি করেন ড্র্যাগন কিং এর দেওয়া সেই তলোয়ারটি ফেরত দেওয়ার, যেটা রাজার কাছে ছিল। এই তলোয়ার নেবার পর কচ্ছপটি চলে যায়। এই গল্পটিকে শান্তির প্রতীক হিসেবে ধরা হয়। এই মন্দিরের পুজো অর্চনাও করা হয়। ভেতরে কচ্ছপের মূর্তিকে ঈশ্বরের দূত হিসেবে গণ্য করা হয়। লেকের পাশেই রয়েছে বিশাল পার্ক, আর এই পার্কের মধ্যেই রয়েছে লি থাই টোর বিশাল মূর্তি। লেক থেকে বেরিয়ে চড়ে বসেছি এদের সাইকেল রিক্সা, যেটাকে ওরা সাইক্লো বলে, যেখানে সামনে লোক থাকে আর পেছনে চালক থাকেন। চালকের সামনে বসার সিট আছে। আর এই সাইক্লো চড়ে যাব ওয়াটার পাপেট শো দেখতে। এই পাপেট শো ভিয়েতনামের খুব বিখ্যাত শো। আমাদের পুতুল নাচের মতো এটা, তবে এটা হয় জলের মধ্যে, সেই জন্য এটাকে ওয়াটার পাপেট শো বলা হয়। ভিয়েতনাম নদীমাতৃক দেশ, তাই জলের ওপর এই শো ওরা আবিষ্কার করেছে। খুব বেশি ব্যয়বহুল নয় এই শো। টিকিট মূল্য 300 টাকার মতো, তবে ফ্রন্ট সিটের দাম একটু বেশি। এটা ওখানকার বাচ্চাদের জন্য একটা শিক্ষামূলক অনুষ্ঠান আর সংস্কৃতিরও একটা অনন্য পাঠশালা। ছোটরা ট্রেনিং পায় এখানকার আর্টিস্টদের কাছ থেকে। তবে 1 ঘন্টার এই শো দেখার জন্যে ভিড় করেন প্রচুর ট্যুরিস্ট এবং বিভিন্ন বয়সের মানুষ। 1 ঘন্টার জন্যে আপনাকে রূপকথার দেশে নিয়ে চলে যায় এই শো, বিভিন্ন গান এবং ডান্স ড্রামার মধ্যে দিয়ে।
আজ আমার হ্যানয়ের দ্বিতীয় দিন। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আর এক অভিনব জিনিস দেখার জন্য। এটাকে ট্রেন স্ট্রিট বলা হয়। ওল্ড টাউনের গা ঘেঁষে ট্রেন চলে যাচ্ছে তার গন্তব্যে। পুরনো বাড়ির একদম পাশ দিয়ে চলে যাচ্ছে। আর এই পুরনো বাড়ির নিচে তৈরি হয়েছে প্রচুর ক্যাফে। কফি খেতে খেতে এই ট্রেনের চলে যাওয়ার দৃশ্য উপভোগ করার মতো। তবে কড়া আইন আছে সুরক্ষার জন্যে। ট্রেনের যাওয়ার পথে দাঁড়ালে বা হাঁটাচলা করলে ফাইন দিতে হবে। সারাদিনে মাত্র 4 বার দেখতে পাওয়া যায় এই ট্রেন যাত্রা। তবে উইকেন্ডের দিনে প্রায় 10 বার দেখা মেলে এই ট্রেনের। তবে এই ট্রেন স্ট্রিট এখন রূপান্তরিত হয়েছে ক্যাফে স্ট্রিটে। Hello. Hello, Hanoi. What's your name? Hi, Paul. My name is Paul. Paul. Yeah? Yeah. Hello. ট্রেন স্ট্রিট থেকে চলে এসেছি মিলিটারি মিউজিয়ামে। ভিয়েতনামের যুদ্ধের ইতিহাস বেশ দীর্ঘ। ফ্রেঞ্চ রুলাররা এখানে উপনিবেশ গড়েছেন দীর্ঘ সময় ধরে। এদের কাছ থেকে 1945 সালে মুক্তি পাওয়ার পর আবার 1955 সাল থেকে 1975 সাল অবধি যুদ্ধে জড়িয়ে পড়ে ভিয়েতনাম। কমিউনিস্ট ভার্সেস ক্যাপিটালিস্টদের সেই যুদ্ধ। আর এই যুদ্ধের চিহ্ন ছড়িয়ে আছে ভিয়েতনামের সর্বত্র। এই যুদ্ধের ইতিহাস নিয়ে গড়ে উঠেছে এই মিউজিয়াম। ট্যুরিস্টদের অবশ্যই দর্শনীয় জায়গা। এখানে সাজানো রয়েছে যুদ্ধে ব্যবহৃত সরঞ্জাম আর ভিয়েতনামীদের সংগ্রামের ইতিহাস। আর স্থানীয় বাচ্চাদের দেখানো হয় এই যুদ্ধের ইতিহাস আর লড়াই, আর শেখানো হয় লড়াই করার ক্ষমতার কথা। 2.5 কিলোমিটার দূরে এবার এসেছি শহরের মধ্যমণি আর হ্যানয়ের প্রধান আকর্ষণ ইম্পেরিয়াল সিটাডেলে, যেটা রাজার প্রাসাদ আর দুর্গ হিসেবে ব্যবহৃত হয়। তো 1000 বছর আগে তৈরি হয় এই প্রাসাদ। এটা এখন ইউনেস্কো হেরিটেজ সাইট। প্রায় 150 বিঘে জমির ওপর এই দুর্গ তৈরি করেন রাজা লি থাই টো। ঘুরে বেড়ানোর খুব আদর্শ জায়গা। আর এর মধ্যে আছে একটা মিউজিয়াম, যুদ্ধের সময় ব্যবহৃত টেলিফোন, বিভিন্ন ম্যাপ, মিটিং করার জায়গা, আর রয়েছে চাইনিজ শৈলীতে তৈরি একটা মন্দির যার লাল ও সোনালী কারুকার্য মানুষকে মুগ্ধ করে। এবারে আবার চলে এসেছি ওল্ড কোয়ার্টারে, যেখানে আমার হোটেল। এখানে হ্যানয়ের বিখ্যাত আকর্ষণ টেম্পল অফ লিটারেচার। এই টেম্পলটি 1076 সালে প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রায় 700 বছর ধরে এটি ব্যবহার করা হয়। 1947 সালে যুদ্ধের সময় বোমার আঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পরবর্তীকালে এটাকে সুন্দরভাবে তৈরি করা হয়, জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ আসেন এখানে ঘুরতে। এটা শহরের মাস্ট সি অ্যাট্রাকশনের মধ্যে পড়ে। একদম শহরের মধ্যিখানে অবস্থিত হলেও এর ভেতরে একটা শান্তির পরিবেশ বজায় রাখা হয়েছে। দেখার মধ্যে এখানে রয়েছে স্টার প্যাভিলিয়ন এবং একটি বিশাল বড় জলাশয়। তার চারিদিকে রয়েছে বিভিন্ন রকমের স্থাপত্য, যেগুলো ভিয়েতনামের সংস্কৃতির ধারক এবং বাহক। টেম্পল অফ লিটারেচারের পাশেই আছে হোয়া লো প্রিজন। 1889 সাল থেকে তৈরি শুরু হয় এই প্রিজন। এখন এটাকে মিউজিয়ামের রূপ দেওয়া হয়েছে। তখন ভিয়েতনাম ছিল ফ্রেঞ্চ কলোনি। এই প্রিজন অবশ্যই দেখা উচিত, তা না হলে ভিয়েতনামের ইতিহাস উপলব্ধি করা যাবে না।
ফ্রেঞ্চ রুলাররা কিভাবে স্বাধীনতাকামী ভিয়েতনামীদের ওপর অত্যাচার করেছিল তার একটা চিত্র পাওয়া যায়। খুবই হৃদয় বিদারক। তবে পরে এখানে অনেক আমেরিকান সৈনিকদেরও বন্দি করে ভিয়েতনামীরা। আমেরিকানরা এটাকে হ্যানয় হিলটন বলে। এখানে 20 ফুট লম্বা একটা ভাঁটি বা ফার্নেস আছে, যেটাকে কয়েদিদের পোড়ানোর কাজে লাগতো। আর আমেরিকানরা এটাকে বলতো হেলস হোল। মনে করা হয় হাওলো প্রিজন এই কথাটা থেকেই এসছে। এর প্রবেশ মূল্য 100 টাকার মতো। তবে মিউজিয়ামে অনেক বইপত্র পাওয়া যায়, সেগুলো দাম দিয়ে কিনতে হবে। যদি আপনি আগ্রহী হন তাহলে অবশ্যই বইগুলো পড়ে দেখতে পারেন। তো আজকে আবার সুজানকে পেয়েছি, ও লাঞ্চে যাচ্ছিল, আমিও যাচ্ছিলাম। তো আমি বললাম চলো, কি বলো ভিয়েতনামিজ নুডলস। এটা হচ্ছে একটা অদ্ভুত টাইপের নুডলস। ও নিয়েছে পর্ক আর আমি নিয়েছি স্প্রিং রোল। তো জাস্ট আমি একটুখানি টেস্ট করবো ভিয়েতনামি নুডলস। অতটা খেতে পারবো না, প্লাস অনেক স্যালাডসও রয়েছে। ইউ ক্যান কুক দিস অ্যাট ইউর হোম? Yeah, of course. Here too. It's only the pork ball with the soup like that. Yeah, it's like the fish sauce. Fish sauce. Yeah. Okay. ভিয়েতনামি নুডলসটাতে দেখে তো ভালোই লাগছে। এখানে সবাই আছে, ফরেনাররাও খাচ্ছে। I was just like taking me. Okay. Yeah, Sure. Okay. Bye then. Bye. Very cute scooter. Okay. সিটাডেলের 4 কিলোমিটার দূরে রয়েছে হোচিমিন মসেলিয়াম। এটা কমরেড হোচিমিনের স্মৃতিসৌধ। 1975 সালে ফরাসি স্থাপত্যকলায় তৈরি করা হয় এই টম্ব। প্রচুর লোক আসেন ভিয়েতনামের বিভিন্ন প্রান্ত থেকে ওনাকে শ্রদ্ধা জানানোর জন্যে। পর্যটকদের কাছেও এর বিপুল আকর্ষণ আছে। বেশ অনেকটা জায়গা নিয়ে জুড়েই এই ওনার কমপ্লেক্স। একটু সিকিউরিটির ব্যাপার তো ছিলই। বাতাবি লেবু খেতে খুব ভালোবাসতেন। চারিদিকে বাতাবি লেবুর গাছ। এটা সুইজারল্যান্ডও নয়, অস্ট্রিয়াও নয়, জার্মানিও নয়, এটা ভিয়েতনাম। দেখুন রাস্তা কি সুন্দর ফুটিয়েছে। আমাদের হলে যে কোনো সব লোক এসে বাড়ি নিয়ে চলে যেত। এখন এসছি 136 বছরের পুরনো একটা বাড়িতে। তো এরকম প্রচুর পুরনো আমি জানি না, এর আগে আমি অন্য একটা বাড়িতে গেছিলাম, আমাকে গাইড নিয়ে গেছিলো। এবারে এসছে এইটাতে। তার মধ্যে আবার একটা বইও দিয়েছেন, মানে ওনাদের লিফলেটও দিয়েছেন। সর্বত্র একটা রুচির ছাপ। এটা হচ্ছে কুয়ো, জল টল রাখার জন্যে। সেই টালির মেঝে। Can I go upstairs? সেটা আর অক্ষত নেই। এটার একটা আমেজই আলাদা। পুরোনো বাড়ি একটু প্রাণটা ইয়ে হয়ে যায়। আমারও বাড়িতে এরকম কাঠের রেলিং দেওয়া সিঁড়ি ছিল। সেন্ট জোসেফ চার্চ। লালবাতি কেউ মানে না, গাড়িরা মানে, কারণ জানে গাড়ির নাম্বার আছে।
আমি এখন একটু রিক্সায় করে সন্ধেবেলা একটু ছবি তুলতে বেরিয়েছি। ও মা, দেখছি সাইকেল রিক্সা আর লালবাতি মানে না। যাই হোক, আমার ছোট্ট ট্যুর। ভিয়েতনামে দেখছি একটু চশমা পপুলার, তবু আমি রাস্তায় খুব একটা চশমা কাউকে মানে গগলস পরতে দেখি না। দেখি এদের কি কি আছে, একটু ভিজিট করা যাক, কিছু নেওয়া যায় কিনা দেখি। চপস্টিক, এখানে এলে বোঝা যায় যে মানুষের কত রকম জিনিস লাগে এই নাইট মার্কেট এলে। সবচেয়ে বড় নাইট মার্কেট আমার মনে হচ্ছে আমি দেখেছি চিয়াং রাইতে, ওটা দেখাবো আপনাদের, আমার কাছে তোলা আছে। অন্যান্য দেশে হেভি দাম, জাপানে হেভি দাম। কাঁঠাল খুব দেখা যাচ্ছে, সস্তায় যাচ্ছে। 3 তিরিক্ষে 100 টাকা একটা, বড় প্যাকেট 100 টাকা। সেখানে সারা রাত ধরে কফি খায়, করে হজম করে জানি না, মানে দাদা করে ঘুমোয় জানি না।